এমআরসিবি পার্ট 1, এমআরসিবি পার্ট 2 এবং এমআরসিবি পেইসেস তিনটা জায়গাতেই আমাদের সেপটিক আর্থ্রাইটিস ভেরি ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন। এখান থেকে আমরা ফ্রিকুয়েন্টলি এমআরসিবি পার্ট 1 এবং এমআরসিবি পার্ট 2 পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখি, এবং এমআরসিবি পেইসেস পরীক্ষাতেও এখান থেকে আমরা অনেক সময় লং কেস বা লং ক্লিনিক্যাল কনসালটেশন আসলে আসতে দেখি। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর আস, বাট এই ক্লাসে আমরা খুব কনসাইজভাবে আসলে আমাদের পরীক্ষায় যা লাগে সেটা নিয়ে আসলে মোস্টলি আলোচনা করতে চাই। সো সেপটিক আর্থ্রাইটিস খুব সহজ কথা, আমাদের এখানে একটা ইনফেকশন হচ্ছে উইদিন দ্য জয়েন্ট স্পেস, রাইট? সো সেপটিক আর্থ্রাইটিস আসলে কেন হচ্ছে, কাদের হচ্ছে? সো দেখা যাচ্ছে আমাদের যখন কোন একটা পেশেন্ট অলিগো আর্থ্রাইটিস নিয়ে আসে, যে কোনো কোশ্চেনের সিনারিওতে আমাদেরকে দেখতে হবে যেটাকে অলিগো আর্থ্রাইটিস নাকি পলি আর্থ্রাইটিস, তাই না? মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস। আচ্ছা, অলিগো আর্থ্রাইটিস না বলে মোনো আর্থ্রাইটিস বলা উচিত, মোনো আর্থ্রাইটিস। তাহলে একটা পেশেন্ট আমাদের একটা সিনারিও থাকলে অলিগো আর্থ্রাইটিস হতে পারে, মোনো আর্থ্রাইটিস হতে পারে, পলি আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, রাইট? সো আমরা যে কোনো পেশেন্ট যদি জয়েন্ট পেইন নিয়ে আসে, আমাদের কিন্তু প্রথম কোশ্চেনই থাকে এটা, কয়টা জয়েন্ট ইনভলভড, সিঙ্গেল জয়েন্ট নাকি দুইটা জয়েন্ট নাকি মোর দ্যান 3 জয়েন্টস, তাই না? তাহলে যখন মোনো আর্থ্রাইটিসের কোশ্চেন চলে আসে তখন আমরা ডিফারেন্সিয়ালগুলো কি চিন্তা করি? আমরা চিন্তা করি এটা একটা গাউট হইতে পারে, অথবা এটা একটা সিউডো গাউট হইতে পারে, অথবা এটা আরেকটা কেস যেটা হইতে পারে সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। নর্মালি আমরা আসলে এভাবেই কিন্তু আগাই, সেপটিক আর্থ্রাইটিস। সো আজকের আলোচনা আসলে সেপটিক আর্থ্রাইটিস। সো সেপটিক আর্থ্রাইটিসে যখন কোনো একটা কোশ্চেন থাকবে, স্টেম থাকবে, সেই স্টেমে আসলে মোনো আর্থ্রাইটিস থেকেই কোশ্চেন আসবে। সাধারণত মাল্টিপল জয়েন্ট ইনভলভড এইভাবে সিনারিও আসেও না, নর্মালি আমরা এরকম কেস আসলে দেখিও না। সো ইউজুয়ালি মোনো আর্থ্রাইটিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। প্রশ্ন হচ্ছে একটা সেপটিক আর্থ্রাইটিস আসলে কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে হয়? সো যখন আমরা আসলে একটা নর্মাল অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দেখি, মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট পপুলেশনের ডেমোগ্রাফিটা এরকম থাকে যে পেশেন্টের কোনো না কোনোভাবে হয়তো বা ইমিউনিটি একটু সাপ্রেসড, ইমিউনিটি একটু সাপ্রেসড হতে পারে পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিস মেলাইটাস আছে, অথবা পেশেন্টের কোনো একটা অ্যাবসেস বা এরকম কোনো একটা ইনফেকশন সেই মোমেন্টে হয়তো বা প্রেজেন্ট আছে। সো মেজরিটি ক্ষেত্রে আমরা পেশেন্ট প্রোফাইল অনেকটা এইরকম দেখি যে একটা ওল্ডার অ্যাডাল্ট পেশেন্ট, আইদার ইমিউনিটি কম অথবা ডায়াবেটিস আছে, বা শরীরের অন্য কোনো জায়গায় হয়তো বা কোনো একটা অ্যাবসেস আছে, মোস্ট অফ দ্য টাইম। এর বাইরেও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম থাকে। আরেকটা পেশেন্ট প্রোফাইল আমরা দেখি, পেশেন্ট একটু ইয়াঙ্গার এজ, একটু ইয়াং পেশেন্ট, সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং পেশেন্ট। সেইখানে আসলে আমরা যেটা মোস্টলি আসলে দেখি যে সামটাইমস যেটা হয় যে গনোরিয়া, সো আমাদের এখানে যে গণকক্কাই সেটা ব্লাডের মাধ্যমে স্প্রেড হয়ে যায়, ডিসিমিনেটেড হয়ে যায়, এবং সেইখান থেকে জয়েন্টকে অ্যাফেক্ট করে। সো দেখা যাচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং পেশেন্ট, সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং পেশেন্ট, তাদের ক্ষেত্রেও আমরা আসলে সেপটিক আর্থ্রাইটিস আসলে পেতে পারি। সো আমাদের পেশেন্ট প্রোফাইলটা দুই রকম, এবং দুই রকম পেশেন্ট প্রোফাইলে আসলে আমাদের অর্গানিজম আসলে ডিফারেন্ট। সো দেখা যাচ্ছে যে এমনিতে নর্মালি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই আমাদের সেপটিক আর্থ্রাইটিসের কমন যেটা রিজন সেটা হচ্ছে স্ট্যাফাইলোককাস অরিয়াস, স্ট্যাফাইলোককাস অরিয়াস। বাট ইয়াং পেশেন্ট, ইয়াং অ্যাডাল্ট পারসন, সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং পারসন, এইসব পেশেন্ট যদি কখনো আমাদের কাছে সেপটিক আর্থ্রাইটিস নিয়ে আসে, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ কমনলি ডিউ টু নাইজেরিয়া, গনোরিয়া। সো গণকক্কাই দিয়েই দেখা যাচ্ছে সেখানে ডিজামিনেটেড হয়ে ঘটনাটা ঘটছে। এখন এটা হচ্ছে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে। তাহলে কথা হচ্ছে একটা নর্মাল আদারওয়াইজ অন্য পেশেন্ট প্রোফাইলে স্টেফিলোককাস অরিয়াস কীভাবে আসলো? সো আসলে এখানে জয়েন্ট স্পেসে আমাদের যে ইনফেকশনের যে অ্যাক্সেসটা হয়, সেপটিক আর্থ্রাইটিস যেটা হয়, মোস্ট অফ দ্য টাইম আসলে আমরা দেখি যে আসলে একটা হেমাটোজেনাস একটা স্প্রেড হয়েছে। এখানে আমরা দেখি যে একটা হেমাটোজেনাস একটা স্প্রেড হয়েছে, যে অন্য কোনো জায়গা থেকে সেই ব্যাকটেরিয়াটা ব্লাডের মাধ্যমে ঘুরতে 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 সে আসলে জয়েন্ট সাইনোভিয়ামের ওখানে চলে আসে, এবং ওখানে আমরা তখন সেপটিক আর্থ্রাইটিসটা আসলে হতে দেখছি। সো পেশেন্টের তাহলে দূরবর্তী কোনো একটা ডিস্ট্যান্ট আদার সাইডে কোনো একটা ইনফেকশন হয়তো বা বাই দিস টাইম প্রেজেন্ট ছিল, হয়তো বা কোথাও একটা অ্যাবসেস ছিল, বা যেটি একটু আগে দেখলাম যে গনোরিয়া ছিল পেশেন্টের, বা অন্য কোনো জায়গাটা ইনফেকশন একটা ফোকাই ছিল, যেখান থেকে ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিমিয়ার মাধ্যমে বা ব্লাড থেকে ওটা ছড়ায় আসতে আসতে সেটা জয়েন্ট স্পেসের ওখানে চলে গেছে, এবং সেখান থেকে সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করছে। তাহলে যদি একটা পেশেন্টের সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, পেশেন্টের প্রেজেন্টেশন আমরা আসলে কী পাই? সো পেশেন্টের তাহলে আমরা দেখবো যে নর্মালি যেটা দেখা যাচ্ছে একটা জয়েন্ট, সেখানে আমরা কি দেখব? জয়েন্ট সোয়েলিং থাকবে, রেডনেস থাকবে,
সেখানে টেম্পারেচারটা বেশি দেখবো আমরা, সেখানে আমরা আদার ফিচার্স অফ ইনফ্লামেশন, তাই না? তাহলে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা ফাংশনটা একটু ইম্পেয়ার্ড হবে, তাহলে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড, তাহলে সোয়েলিং পাবো, রেডনেস পাবো, টেম্পারেচার পাবো, অ্যান্ড ডেফিনেটলি টেন্ডারনেস থাকবে সেখানে। সো মোটা দাগে আমাদের এই ক্লিনিক্যাল ফিচারই থাকবে। এর পাশাপাশি পেশেন্টের ওভারঅল সিস্টেমিকভাবে বডি টেম্পারেচার বেশি থাকতে পারে, ফিভার থাকতে পারে, সাধারণত সুইঙ্গিং টাইপ অফ পাইরেক্সিয়া নিয়েও অনেক পেশেন্ট আসতে পারে। তাহলে এর বাইরে পেশেন্টের আমরা তাহলে ফিভার পেতে পারি। আর যদি সেটা সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং পেশেন্ট হয় এবং যদি তার যদি গনোরিয়া থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেইখানে হয়তো বা পেশেন্ট গনোরিয়ার আদার ফাইন্ডিংস বা আদার প্রেজেন্টেশন নিয়েও হয়তো আসতে পারে। সে হয়তো বা বলতে পারে তার ইউরিনারি একটা ডিসচার্জ আছে, সেটা হয়তো বা আসতে পারে। গণকক্কাল যে ডিসচার্জটা আমরা আসলে দেখি, সো হোয়াইট পুরুলেন্ট ডিসচার্জ ফ্রম দ্য জেনিটালিয়া, সেটাও তাহলে সেখানে প্রেজেন্ট থাকতে পারে। তাহলে মোটা দাগে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা আসলে এরকম পাই। এখন একটা পেশেন্টের যদি সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, আমরা সেটাকে ইনভেস্টিগেট করব কিভাবে? সো ইনভেস্টিগেশন এখানে প্রথম কথা হচ্ছে আমাকে অবশ্যই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করতে হবে। কিন্তু এখানে কিছু কথা আছে। ইউকেতে এনএইচএসে যত ইনভেসিভ প্রসিডিউর করা হয় বা কোনো যে অ্যাসপিরেশন বা এই ধরনের যত কাজ করা হয়, সব কিছুই আলট্রাসাউন্ড গাইডেড বা রেডিওগ্রাফি গাইডেড। সো এখানে যে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করা হচ্ছে সেটাও আসলে ইউএসজি গাইডেড। হ্যাঁ, আমরা যেমন বাংলাদেশে যেমন ব্লাইন্ডভাবে আগাই, ওরা কিন্তু ব্লাইন্ডভাবে আগায় না, ওরা আলট্রাসোনো বা এরকম রেডিওগ্রাফিক কোনো কিছু একটা প্রসেসের মাধ্যমে সেটা দিয়ে ওরা আসলে অ্যাসপিরেট করে। তাহলে আলট্রাসাউন্ড গাইডেড জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করব এবং সেখান থেকে এরপরে আমরা সেখানে গ্রাম স্টেইনিং করব। আমরা সেখানে গ্রাম স্টেইনিং করব। ইভেন আমরা আসলে কালচারও করতে চাই, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে সেটাকে কালচারও করতে চাই, বিকজ কালচার করলে তো কালচারে গনোরিয়া হোক, স্টাফিলোককাস হোক, সেটা কালচারে চলে আসবে। ইভেন গ্রাম স্টেইনিং করলে গ্রাম পজিটিভ বা গ্রাম স্টেইনিং ফাইন্ডিং পজিটিভ আমরা আসলে অনেক ক্ষেত্রে পাই, কিছু কিছু জায়গায় নেগেটিভ রেজাল্টও আসতে পারে, বাট এটা আমরা আসলে তাহলে ওভারঅল আসলে করছি। তাহলে আমরা কালচার করছি এবং আমরা স্টেইনিং করতেছি, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট আমাদেরকে আসলে করতে হবে। এর বাইরে এক্সট্রা চাইলে সিবিসি করা যায়, ইএসআর করা যায়, অ্যান্ড আরেকটা জিনিসও করা যেতে পারে, যেই জয়েন্ট অ্যাফেক্টেড সেই জয়েন্টের একটা প্লেইন এক্সরে করা যাইতে পারে। তাহলে প্লেইন এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট, দিস ক্যান বি ডান অ্যাজ ওয়েল। তাহলে আমরা আসলে ইনভেস্টিগেশনে এই কাজগুলোই করব। তাহলে আমাদের ডায়াগনোসিস এখান থেকে হয়ে গেল। যখন আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে, তারপরে কাজ কি? ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট থেকে এমআরসিপি পার্ট 1-এ ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সো ট্রিটমেন্ট অপশন কি? তাহলে এখানে একটা ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আমাকে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক কখন দেব? জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করার আগে নাকি অ্যাসপিরেট করার পরে? উত্তর হচ্ছে পরে। আগে অ্যাসপিরেট করব, তারপরে আমি কালচারে পাঠাবো, তারপরে আমি অ্যান্টিবায়োটিক দেবো। সো প্রসেসটা হওয়া উচিত এরকম। তাহলে অ্যান্টিবায়োটিক কী দিব? এখন এমআরসিপিতে যত অ্যান্টিবায়োটিক রিলেটেড কোশ্চেন আসবে, সব জায়গাতেই আমাদেরকে বিএনএফ প্রোটোকল ফলো করতে হবে। আমরা কোথায় কি প্রোটোকল ফলো করি সেটা দেখে লাভ নাই। ইউকেতে বিএনএফ প্রোটোকল ফলো করা হয় এবং ওই বিএনএফ প্রোটোকল অনুযায়ী আমাদেরকে এমআরসিপি পরীক্ষাতে অ্যান্সার করে আসতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু বিএনএফ প্রোটোকল, ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস আমাদের ড্রাগ অফ চয়েস আসলে আইভি ফ্লুক্লক্সাসিলিন। তাহলে ড্রাগ অফ চয়েস আমাদের কি? আইভি ফ্লুক্লক্সাসিলিন। সো নর্মালি এটা আমরা হয়তো বা 4 থেকে 6 সপ্তাহের জন্য আমরা এটাকে দিব। এখন যদি কোনো পেশেন্টের পেনিসিলিনের অ্যালার্জি থাকে, যদি কোনো পেশেন্টের পেনিসিলিনের এখানে এগেনস্টে যদি অ্যালার্জি থাকে, সেখানে তো ফ্লুক্লক্সাসিলিন দেওয়া যাবে না। সেখানে আমরা কি দিব? তো সেইখানে আমরা দিব হচ্ছে ক্লিন্ডামাইসিন। সেখানে আমরা দিব ক্লিন্ডামাইসিন। তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন, আর যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে তাহলে ক্লিন্ডামাইসিন। সেকেন্ড কথা হচ্ছে ট্রিটমেন্ট এখানে সমাপ্ত না, এবং অবশ্যই আমাদের এখানে জয়েন্ট ফ্লুইড এটাকে অ্যাসপিরেট করে ফেলতে হবে। সো অ্যাসপিরেট করে ওখানে যেটা মেকানিক্যাল লোড হয়ে আছে সেই লোডটাকে আসলে কমাইতে হবে। সো জয়েন্ট ফ্লুইড আমাকে অ্যাসপিরেটও করতে হবে, বাই দিস টাইম আমি পেশেন্টকে আসলে অ্যান্টিবায়োটিকও দিব। সো দিস উইল বি দ্য ম্যানেজমেন্ট প্ল্যান। সো এইটুকুই মোটা দাগে আমাদের এখানে থিওরিটিক্যাল আলাপ। আমি এখানে যা বলছি এর মধ্যেই আসলে আমাদের যত কোশ্চেন আসে সেপটিক আর্থ্রাইটিসে, মোটা দাগে প্রায় সব কিছুর অ্যান্সার এখানে করা যাবে। সো পেশেন্ট প্রোফাইল থেকে অনেক সময় প্রশ্ন আসে, অর্গানিজম থেকে অনেক সময় প্রশ্ন আসে, ট্রিটমেন্ট জানতে চাওয়া হয়, ইনভেস্টিগেশন জানতে চাওয়া হয়। ঘুরে ফিরে আমাদের যত কোশ্চেন আসে রিগার্ডিং সেপটিক আর্থ্রাইটিস এমআরসিপি পার্ট 1 এক্সামে, এই
ইনফরমেশন আমি যা প্রোভাইড করছি মোটা থেকে এখান থেকেই আসলে আমাদেরকে প্রশ্ন আসে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে পেশেন্ট প্রোফাইলটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা গণকক্কাল কেস অনেক সময় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথে আমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো ওখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যদি থাকে সেখানে আমরা ইউরেথ্রাইটিসের ফিচার পাবো, কনজাংটিভাইটিসের ফিচার পাবো, আর্থ্রাইটিসের ফিচার পাবো, এবং আর্থ্রাইটিসের ফিচার যে পাবো সেখানে জয়েন্ট ফ্লুইড যদি আমি অ্যাসপিরেট করি ইন কেস অফ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সেখানে কিন্তু জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে কালচার নেগেটিভ আসবে। সো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর সেপটিক আর্থ্রাইটিস আলাদা করার একটা মেজর পয়েন্ট হলো যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে আমি আসলে কালচার নেগেটিভ পাবো, আমি কোনো ব্যাকটেরিয়া সেখানে আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু সেপটিক আর্থ্রাইটিসে কালচার করলে কালচার পজিটিভ চলে আসবে। সো অনেক সময় ডায়াগনোসিসের এই জায়গায় ডায়ালেমা কাজ করে অনেকের পরীক্ষার হলে। সো এইটাকে আমরা একটু খেয়াল রাখবো। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের টায়ারটা মাথায় রাখবো, আর্থ্রাইটিস থাকবে পেশেন্টের, কনজাংটিভাইটিস থাকবে, ইউরেথ্রাইটিস থাকবে, বাট এটার প্রেজেন্টেশন ডিফারেন্ট। এখানে গণকক্কাল কেস যদি হয় সেখানে হয়তো বা ইউরেথ্রাল ডিসচার্জের কথা বলবে, রাইট? ইউরেথ্রাল ডিসচার্জের কথা বলবে বা গনোরিয়া রিলেটেড হয়তো বা কোনো সিমটমের কথা থাকতে পারে। সো আমরা একটু এইটাকে মাথায় রাখবো। আদারওয়াইজ এমনিতে সবাই কোশ্চেন আনসার দিতে পারে, বাট এই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথে অনেকের কনফিউশন হয়, ওখানে একটু ভুল করে আসে। সো আমরা এটাকে একটু মাথায় রাখবো। সো এই ছিল মোটামুটি এই ক্লাসের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।